এক্স বোরিং টিচার ইউটিউব চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আমিন। আজকে আমরা শিখনের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে শিখন পদ্ধতি। এই শিখন কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করব। আমরা যদি দেখি যে শিখনটা কিভাবে হয়, সারা পৃথিবীতে দুই ধরনের শিখন ব্যবস্থা রয়েছে। একটি হচ্ছে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, আরেকটি হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি। আজকের ক্লাসে আমরা শিক্ষক কেন্দ্রিক কিছু শিখন পদ্ধতি নিয়ে আলোচনা করব। বাংলাদেশের প্রেক্ষাপটে শিখনের সকল স্তরে আমরা এই পদ্ধতিগুলো ব্যবহার করে থাকি। তবে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতির চেয়ে বর্তমানে গবেষণায় দেখা গেছে যে শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতিগুলো খুবই বিজ্ঞানসম্মত। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে আমরা যারা যে স্তরে শিক্ষকতা করি সবাই কিন্তু সেই শিক্ষক কেন্দ্রিক পদ্ধতিগুলো অনুশীলন করি ক্লাসে, এবং আসলে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতিগুলো শিখনে প্রয়োজন। আজকে আমরা জানব যে শিক্ষক কেন্দ্রিক কি ধরনের পদ্ধতিগুলো রয়েছে এবং সেগুলো আমরা শ্রেণীকক্ষে কিভাবে ব্যবহার করব। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো শিক্ষক কেন্দ্রিক যে শিখন পদ্ধতিগুলো আছে সেগুলো নিয়ে। আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করি। আজকে আমাদের বিষয় হচ্ছে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি, যেই পদ্ধতিগুলো শিক্ষক কেন্দ্রিক বলে ব্যবহৃত হচ্ছে। এর মধ্যে মোটা দাগে 7টা কি 8টা পদ্ধতি রয়েছে, যেগুলো আমরা প্রতিনিয়তই শ্রেণীকক্ষে ব্যবহার করে থাকি। আমরা সেই 8টি পদ্ধতি নিয়ে আজকে কথা বলবো, জানার চেষ্টা করব কিভাবে এই পদ্ধতিগুলো শিক্ষার্থীদের শিখনকে সহজ করবে, এবং অ্যাজ এ শিক্ষক হিসেবে আমি এই পদ্ধতিগুলো কিভাবে ক্লাসে ব্যবহার করব। আমরা প্রথমেই দেখি 1 নম্বর যেটি আছে সেটি হচ্ছে বক্তৃতাকরণ পদ্ধতি বা লেকচার মেথড আমরা বলি, অথবা ইংরেজি যদি বলি যে টিচার্স টক, শিক্ষকের বক্তব্য। এটি সরাসরি শিক্ষার্থীদের কোনো একটি বিষয়ের উপরে শিক্ষক প্রস্তুতি নিয়ে আসেন এবং সেই বিষয়টাকে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষক তার নিজের যে দক্ষতা রয়েছে সেই দক্ষতার মাধ্যমে শিক্ষার্থীদের নিকট সেই বিষয়ের বিষয়বস্তু, সেই বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্য, সেই বিষয়ের যে বিষয়গত জ্ঞান রয়েছে সেগুলো প্রদান করার চেষ্টা করেন। তাহলে এটি একেবারেই শিক্ষক প্রস্তুতি নিয়ে আসবেন ক্লাসে, এবং সেই বক্তৃতার মাধ্যমে, কথা বলার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থীদেরকে সেই বিষয়টি পরিষ্কার একটি ধারণা দিবেন। এই যে কোনো একটি বিষয় শিক্ষার্থীদেরকে বলার যে ব্যাপারটি রয়েছে সেটিকেই আমরা বলছি বক্তৃতাকরণ বা লেকচারিং মেথড। 2 নম্বরে আমরা দেখব যে এটিও খুবই গুরুত্বপূর্ণ, প্রদর্শন, ডেমনস্ট্রেশন, প্রদর্শন পদ্ধতি। প্রদর্শনটা কি? আমরা যদি বিজ্ঞানের ক্লাসগুলো দেখি তাহলে আমরা দেখব যে অনেক সময় শিক্ষক ল্যাবরেটরিতে নিয়ে যান এবং বিজ্ঞানের যে বিষয়াবলী আছে সেই বিষয়ের সাথে সংশ্লিষ্ট যে উপকরণগুলো রয়েছে সেগুলো সেখানে শিক্ষার্থীদেরকে দেখানো হয়, প্রদর্শন করা হয়। অথবা আমরা উপকরণ হিসেবে বিভিন্ন পোস্টার, বিভিন্ন উপকরণসমূহ শিক্ষার্থীদের সামনে প্রদর্শন করি শিক্ষাকে সহজবোধ্য করার জন্য। এই যে আমরা শিক্ষার সাথে রিলেটেড অথবা যে বিষয়টি আমরা পড়াবো ওই বিষয়ের সাথে সম্পর্কযুক্ত কিছু উপকরণ, কিছু ব্যবহারিক জিনিস, অথবা পোস্টাল, অথবা আমি যদি বলি যে সেইটা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রজেক্টরের মাধ্যমে কোনো কিছু দেখানো, এগুলো সবই হচ্ছে প্রদর্শন পদ্ধতি। শিক্ষার্থীদের জ্ঞানকে গভীর করার জন্য আমরা কিন্তু এইটা শ্রেণীকক্ষে ব্যবহার করি। তো প্রদর্শন পদ্ধতির মাধ্যমেও খুবই গুরুত্বপূর্ণ একটি শিখন পদ্ধতি। এরপর রয়েছে যে নির্ধারিত কাজ, অ্যাসাইনমেন্ট। আমরা একেবারে
বিভিন্ন বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় যখন শ্রেণীকক্ষে পাঠদান করি, তখন কিন্তু শিক্ষার্থীদেরকে বলি যে তোমরা এর উপর একটি প্রতিবেদন তৈরি করে নিয়ে আসবে। এই যে নির্ধারিত একটি কাজ শিক্ষার্থীদেরকে করিয়ে নেওয়া, শিক্ষার্থীদেরকে সেই কাজে দক্ষতা অর্জনের জন্য তাদের থেকে একটি চিন্তা চেতনা, তাদের যে যতটুকু বুঝতে পেরেছে ওই বিষয়টা, সেটি ফুটিয়ে তোলার জন্য একটি পদ্ধতি হচ্ছে নির্ধারিত কাজ। এটি কিন্তু নিম্ন যে স্তর আছে শিক্ষার, সেখানেও ব্যবহার হয় এবং উচ্চ স্তরে কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমরা যদি ইউনিভার্সিটিগুলোতে দেখি তাহলে কিন্তু এই নির্ধারিত কাজ বা অ্যাসাইনমেন্ট প্রতিটা বিষয়ই থাকে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ নম্বরও থাকে। ঠিক আছে, তাহলে এই নির্ধারিত কাজটি শিখনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। 4 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে বাড়ির কাজ, হোমওয়ার্কস। আমরা কিন্তু সকল শ্রেণীর শিক্ষার্থীদেরকে বাড়ির কাজ প্রদান করি এবং আমরা যদি দেখি যে বিএডে যে পাঠ পরিকল্পনা রয়েছে এর মধ্যে কিন্তু 14তম যে ধাপটি আছে সেটি হচ্ছে বাড়ির কাজ। লিসন প্ল্যানের 3 নম্বরে ধাপে আছে বাড়ির কাজ আদায়, 14 নম্বরে ধাপে আছে বাড়ির কাজ প্রদান। তাহলে এই শিক্ষকরা কিন্তু এই কাজটি প্রতিদিনই করে থাকে, প্রতিদিনই একটি হোমওয়ার্ক দেয় শিক্ষার্থীদের ওই বিষয় রিলেটেড, এবং কিছু কাজ যাতে তারা বাড়িতে সেলফ স্টাডির মাধ্যমে অর্জন করে। তাহলে এইটি একটি শিক্ষক কেন্দ্রিক শিখন পদ্ধতি কাজ। তারপর আছে স্মৃতিবন্ধকরণ, যেটাকে আমরা বলি যে মুখস্থকরণ বা টোটস্থকরণ। প্রতিটা শ্রেণীতে প্রতিটা বিষয়ে কিছু বিষয় থাকে, কিছু মৌলিক বিষয় থাকে যেটি মুখস্থ করার মাধ্যমে অর্জিত হয়। যে আপনি বর্ণ কিভাবে পড়বেন, সংখ্যা কিভাবে চিনবেন, এগুলো তো মুখস্থ করতেই হবে। বিজ্ঞানের যে সাংকেতিক চিহ্নগুলো আছে, বিজ্ঞানের যে কিছু সমীকরণ আছে, এগুলো তো আপনাকে মুখস্থ করতেই হবে। বীজগণিতে কিছু সূত্র আছে, কিছু টার্ম আছে যেগুলো আপনাকে মুখস্থ করতেই হবে। এরকম প্রত্যেকটা সাবজেক্টে, ইতিহাসে কিছু সন আছে যেই সনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রত্যেকটা বিষয়ে কিছু বিষয় থাকে যেগুলো শিক্ষার্থীদেরকে অবশ্যই মুখস্থ করতে হয় এবং টোটস্থ রাখতে হয়। এই যে বিষয়টা, এটি শিক্ষক কেন্দ্রিক পদ্ধতির একটা বড় উপাদান এবং এটি কিন্তু আমরা অহরহই শ্রেণীকক্ষে ব্যবহার করছি এবং এর মাধ্যমে কিন্তু আসলে অনেকটাই শিখন কার্য সম্পূর্ণ হচ্ছে। এরপর আমরা দেখব যে পর্যালোচনা, রিভিউ। আমরা কিন্তু বলি যে সেই শিক্ষার্থী ততক্ষণ পর্যন্ত ভালো রেজাল্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভালোভাবে রিভিউ কমপ্লিট না হবে। তাহলে ভালোভাবে রিভিউ করা, পাঠগুলো পুনরায় পর্যালোচনা করা, পুনরায় পাঠ করা, এটি কিন্তু শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার প্রস্তুতির জন্য এটি খুবই প্রয়োজন। পর্যালোচনাকরণ বা রিভিউকরণ, আমি যখন পড়েছি আমি কিন্তু সেটা যদি রিভিশন না করি আমি কিন্তু সেটা ভুলে যাব। এই জন্য নতুন পাঠ সংযোজনের মাধ্যমে পুরাতন পাঠগুলো আমাকে রিভিউর মধ্যে রাখতে হবে। এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি শিখন উপাদান। 7 নম্বরে আছে প্রশ্নকরণ, অ্যানসারিং। আমরা যখন শ্রেণীকক্ষে পাঠদান করব তখন শিক্ষক ওই বিষয়টি মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের কাছে বিভিন্নভাবে প্রশ্ন করবে এবং প্রশ্ন করার মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে সঠিক উত্তরটা বের করার চেষ্টা করা। এটি খুবই শিখনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কোশ্চেনিং। এবং সর্বোপরি আলোচনা, সেটিকে আমরা বলছি ডিসকাশন। কোনো একটি জটিল বিষয় বিশ্লেষণ করা এবং সেই জটিল বিষয় শ্রেণীকক্ষে আলোচনার মাধ্যমে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া, এটি হচ্ছে মূলত ডিসকাশন পদ্ধতি। এবং এটি শিক্ষক কেন্দ্রিক যে পদ্ধতিগুলো রয়েছে, উপাদানগুলো রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দেখি যে আমরা যে শ্রেণীকক্ষে গতানুগতিক যে ক্লাস নিচ্ছি, আমরা এই কাজগুলোই কিন্তু করছি, অনবরত করছি।
কিন্তু আমরা জানি না যে সেই কাজগুলোই হচ্ছে শিক্ষক কেন্দ্রিক পদ্ধতির একটা অংশ, শিখনের একটা অংশ। তাহলে এই শিখানো কার্যক্রম সবচাইতে উত্তম এবং খুব সহজভাবে উপস্থাপন করতে পারাই হচ্ছে একজন শিক্ষকের দক্ষতা। সেই শিক্ষক তত বেশি দক্ষ যেই শিক্ষক যত বেশি এই শিখন পদ্ধতিগুলো ক্লাসে ব্যবহার করতে পারবে। শ্রেণী উপযোগী, বিষয় উপযোগী শিখন পদ্ধতি আপনাকে বেছে নিতে হবে এবং তার জন্য সর্বপ্রথম যেটা দরকার সেটি হচ্ছে পরিকল্পনা। পাঠের সাথে কোন বিষয়গুলো যায়, কোন বিষয়গুলো আপনি প্রদর্শন করবেন, কোন বিষয়টা আপনি বাড়ির কাজ দিবেন, কোন বিষয়টা আপনি কিভাবে লেকচারে অন্তর্ভুক্ত করবেন, এগুলো সবই প্রিপারেশনের দরকার। তার মানে পূর্ব প্রস্তুতির প্রয়োজন। তো যেই শিক্ষক যত বেশি পূর্ব প্রস্তুতি নিয়ে ক্লাসে যাবেন সেই শিক্ষক তত বেশি সফল পাঠদানে সক্ষম হবেন। আজকে আমরা এই পর্যন্তই এই বিষয়ে আলোচনা সীমাবদ্ধ করতে চাচ্ছি। নেক্সট ভিডিওতে আমরা শিক্ষার্থীদের যে শিখন পদ্ধতিগুলো রয়েছে, শিক্ষার্থী কেন্দ্রিক যে শিখন পদ্ধতিগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমার চ্যানেলে শিক্ষামূলক ভিডিও আপলোড করা হয়। শিখানো কার্যক্রমে গতিশীলতা আনয়নের জন্য, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির জন্য আমি কিছু ভিডিও তৈরি করে থাকি। সকলকে আমার ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।